করে দেই। হ্যাঁ, কোনটার কথা বললেন আপনি? এই আহ যে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনের যে লগে ক্রমবর্ধমান মান বের করতে বলছিল ওইটা আর কি, যে কোন ব্যবধারিত ক্রমবর্ধমান হ্রাস হবে আর ক্রমবর্ধমান মান হইবে ওইটা আর কি। আচ্ছা আচ্ছা, এই যে এটা ব্যবধিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবধিটা। আচ্ছা, এটা একেবারে সিম্পল ভাবে আমি বুঝাই দিচ্ছি, এটা খুবই সহজ। এটার জটিল কোনো বিষয় নাই এখানে। ফার্স্ট অফ অল আপনার মাথায় যেটা রাখতে হবে যে একটা ফাংশনকে আমি ক্রমবর্ধমান কখন বলতে পারবো, ক্রমহ্রাসমান কখন বলতে পারবো, এটা বলার মেইন যে জায়গাটা সেটা হচ্ছে তার ফার্স্ট ডেরিভেটিভ। ফার্স্ট ডেরিভেটিভ মানে একবার অন্তরীকরণ করে আমরা যেটা পাই, এই যে এ প্রাইম এক্স। এই ফার্স্ট ডেরিভেটিভটা এটাকে আবার ওই ফাংশনের ঢালও বলা হয়। এই ঢাল যদি জিরোর থেকে ছোট হয় তাহলে এটাকে আমরা বলবো ক্রমহ্রাসমান। এটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে বলবো আমরা ক্রমবর্ধমান। আর এটা যদি জিরোর থেকে ছোট হয়, এটা তো ওই যে রিপিট হয়েছে আবার আর কি। তো এখন কিভাবে করব? ফার্স্ট অফ অল আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া ছিল 17 - 15x প্লাস 9x² মাইনাস এক্স কিউব, এটাকে একবার অন্তরীকরণ করে আমরা এই প্রাইম এক্সটা বের করছি। তো এখানে আমার মনে হয় ব্যাখ্যা করার দরকার নাই যে কিভাবে করা হয়েছে। আচ্ছা, বের করার পর এখানে একটু কাজ আগাই নিছি, তারপরে কন্ডিশনে গেছি। সেই কাজটা কি আগাইলাম, যে এটাকে ফ্যাক্টরাইজেশন করছি, উৎপাদক বিশ্লেষণ যেটাকে বলে আর কি নর্মালি। তাহলে আমরা ফ্যাক্টরাইজেশন করে কিভাবে করছি, এটা এটা মাইনাসটি কমন নিছি, কমন নিয়ে ভেতরে যেটা আসছে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন যেটা ওইভাবে করছি, করে এই জিনিসটা আমাদের আসছে। আচ্ছা, এখন আসার পর এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। কিভাবে বের করব? এ প্রাইম এক্স ইকুয়ালস টু জিরো ধরে। এই যে এখানে এ প্রাইম এক্স ইকুয়ালস টু জিরো হলে এক্স এর মান 1, 5। এই ক্যালকুলেশনটা দেখাই নাই। আমরা যখন এ প্রাইম এক্স ইকুয়াল টু জিরো ধরবো তখন এই যে এই বক্সের মধ্যে যেটুকু আছে এটা ইকুয়ালস টু জিরো। এটা ইকুয়ালস টু জিরো হলে x - 1 ইকুয়ালস টু জিরো, অথবা x - 5 ইকুয়ালস টু জিরো, সেখান থেকে এক্স এর দুইটা মান আসবে, 1 আর 5। এই পর্যন্ত আসলো। এখন এই যে এক্স এর যে মানগুলো আমরা পেলাম কিভাবে পাইছি? ঢাল শূন্য ধরে, এ প্রাইম এক্স ইকুয়ালস টু জিরো ধরে এই মানগুলাতে একটা ফাংশন ক্রমবর্ধমানও হবে না, ক্রমহ্রাসমানও হবে না। এইগুলাতে তার মানে স্টেবল আমরা ভ্যালু গুলো পাবো, হয় সর্বোচ্চ মান পাবো অথবা সর্বনিম্ন মান পাবো। তারপরে ওয়ানের মধ্যে তার আসলে ইনক্রিজিং বা ডিক্রিজিং কোনো ভ্যালু নাই, হয় এখানে ম্যাক্সিমাম ভ্যালু আছে অথবা মিনিমাম ভ্যালু আছে। কিন্তু আমরা এটা কেন বের করলাম? আমরা এখন এই বিন্দুগুলা ধরে বাস্তব সংখ্যায় যত সংখ্যা আছে সংখ্যা রেখার মধ্যে তাদেরকে আমরা ব্যবধি আকারে ভাগ করে ফেলবো। এই যেখানে দেখাচ্ছি সেটা। তাহলে আমরা এই যে 1 কে মার্ক করলাম, 5 কে মার্ক করলাম, এখন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত অসীম যে জায়গাটা আছে, তাহলে সেই জায়গাকে 1 এবং 5 কয়টা ভাগে ভাগ করছে? তিনটা। এই যে একটা অংশ, তারপরে মাঝে একটা অংশ, আর এই পাশে একটা অংশ। তাহলে প্রথম যে অংশটা, এই অংশটা আমরা কিভাবে বুঝাবো? এই দিকে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, তাহলে নেগেটিভ ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, যেহেতু ওয়ান নিজে নাই, ওয়ানের ঠিক আগে গিয়ে শেষ হচ্ছে, এই জন্য এখানে শুধু লেস দেন হবে, ইকুয়াল হবে না। তাহলে ওই ব্যবধিটা আমরা বুঝাইছি এক্স গ্রেটার দেন মাইনাস ইনফিনিটি, মানে মাইনাস ইনফিনিটি থেকে শুরু হয়েছে, লেস দেন 1। মাঝের যেটা এটা কিভাবে? তাহলে এটা ওয়ানের পর থেকে 5-এর আগ পর্যন্ত, এই যে x> 1 < 5। তারপরে 5-এর পর থেকে অসীম পর্যন্ত, x> 5 < এই দুইটা জিনিস আপনি বুঝছেন কিনা আগে সেটাকে বলেন। সেটা হলো আমরা ঢাল বের করে ঢাল শূন্য ধরে এক্স এর মান বের করব, এবং এক্স এর মানের উপর ভিত্তি করে ব্যবধি গুলা যে যে কটা ভাগ হয় সে কটা ভাগ আমরা নির্ণয় করব। এটুকু ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার, এটুকু ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে মেইন কাজটা। তাহলে আমার এই যে তিনটা ভাগ হয়েছে, কোন ভাগের মধ্যে ফাংশনটা ইনক্রিজিং হচ্ছে কোন ভাগের মধ্যে ডিক্রিজিং হচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো? এইটা বোঝার জন্য র্যান্ডম টেস্ট করতে হবে। এই ব্যবধির যে এরিয়াটা আছে এই এরিয়া থেকে আমরা যে কোনো একটা সংখ্যা নিয়ে সেই সংখ্যাটা এই যে এ প্রাইম এক্স এর মধ্যে বসাই দিব। যেমন এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ওয়ানের মধ্যে যে সংখ্যাগুলো আছে কি আছে? ওয়ানের আগে আছে জিরো, তারপর আছে -1, -2, এইভাবে দশম পর্যন্ত চলে গেছে। তাহলে আমরা জিরোটা নিছি কারণ জিরো নিলে ক্যালকুলেশন সহজ। তাহলে জিরো নিয়ে কি করছে? জিরো নিয়ে এই যে এখানে বসাই দিছি। এই ভ্যালুটাই তো হচ্ছে আমাদের এ প্রাইম এক্স এর ভ্যালু। তাহলে এখানে বসাই দিলে জিরো বসান, 0 - 1, তাহলে এখানে আসবে -1, এখানে আসবে -5, এখানে -3। তাহলে -3 গুণন -1 গুণন -5, যে গুণফলটা হবে সেটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? ঋণাত্মক হবে। ঋণাত্মক হবে, কারণ তিনটা মাইনাস আছে। কি হবে সেটা আমার দরকারই নাই, 3 × 5 = 15 হবে না 20 হবে ওইটা আমি বাদই দিলাম, আমার তিনটা মাইনাস আছে, গুণ করলে মাইনাস, ঋণাত্মক একটা সংখ্যা। তার মানে আমার
এফ প্রাইম এক্স ঢাল এটা জিরো থেকে ছোট, এটাই আমার দরকার ছিল। আর যখন জিরো থেকে ছোট হবে তখন ক্রমহ্রাসমান। তাহলে এই ব্যবধিতে ফাংশনটা ক্রমহ্রাসমান ফাংশন। বুঝতে পারতেছেন কিছুটা? হ্যাঁ হ্যাঁ স্যার, এইবার বুঝতে পারছি। মানে ওই এক্স এর জায়গায় মান বসাই দেখছি যেটা ঋণাত্মক আসে না ধনাত্মক আসে, ওইটা থেকে বুঝছি যেটা হ্রাসমান হবে না ক্রমবর্ধমান হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এরপরে এই যে এই ব্যবধিতে আমাদের আছে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। তাহলে 1 এবং 5 এর মাঝে যে সংখ্যাগুলো আছে যে কোনো একটা সংখ্যা নিব, ভগ্নাংশ পূর্ণ সংখ্যা যেটা ইচ্ছা। 2 আছে, 3 আছে, 4 আছে, ফ্র্যাকশনাল ভ্যালু গুলো আছে। তা আমরা যে কোনো একটা নিয়ে বসালেই বুঝতে পারবো। যদি 2 বসাই তাহলে -3 গুণন এখানে 2 বসালে কি হবে, 1 হবে। এখানে 2 বসালে একটা ঋণাত্মক মান আমরা পাবো। তাহলে এখান থেকে পজিটিভ ভ্যালু, এখান থেকে নেগেটিভ ভ্যালু, আর সামনে আছে একটা নেগেটিভ ভ্যালু, সব গুণ করলে আমার প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এইটা আমার গ্রেটার দেন 0, তাহলে ক্রমবর্ধমান। এইবার বুঝে গেছে? ক্লিয়ার হয়েছে স্যার, এখন বুঝতে পারছি সব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের পড়ায় যাই, সামনের দিকে আগাই। তো এই জায়গা থেকে আসলে প্রশ্ন আসার দুইটা ধরন বলা যায়। একটা হচ্ছে ওই যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নির্ণয়। তো এইটার যে জায়গায় আমরা গত ক্লাসে শেষ করছিলাম যে আহ, আমাদের ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করব, নির্ণয় করার পর ফার্স্ট ডেরিভেটিভ শূন্য ধরে এক্স এর মান নির্ণয় করব। এরপর ওই এক্স এর মানগুলা সেকেন্ড ডেরিভেটিভে আমরা বসাবো। বসানোর পর যদি সেকেন্ড ডেরিভেটিভের মানটা জিরোর থেকে বড় হয় তাহলে লঘুমান পাওয়া যাবে, আর যদি জিরোর থেকে ছোট হয় তাহলে গুণমান পাওয়া যাবে। এই পর্যন্ত আমাদের লাস্ট ক্লাসে ছিল, আমরা এক্সাম্পল দেখছি। এখন হোপফুলি আশা করি আপনারা পারেন। এখন যেই জায়গাটা বা যেখানে বলা হয় নাই সেটা হলো বাই এনি চান্স দেখা গেল যে আমরা যে বিন্দুগুলো নিয়ে চেক করতেছি এক্স ইকালস টু এ, মানে এখানে কোনো একটা মান তো থাকবে 2 4 3 5 যেটাই হোক, এই বিন্দুগুলোর জন্য বা ভ্যালুগুলোর জন্য এফ ডাবল প্রাইম এক্স ইকুয়ালস টু 0 চলে আসছে। তো তখন আমরা কি করবো, একটা কনফিউশন তৈরি হয়। তাহলে ওই জায়গা থেকে আমাদের আজকের ক্লাসটা শুরু। আমরা একটা প্রবলেম থেকে দেখি, তাহলে বুঝাইতে সুবিধা হবে। আর কারো কি কোনো সমস্যা ছিল, কোনো প্রবলেম ছিল? জি না স্যার। আচ্ছা, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 5 x টু দি পাওয়ার 4 প্লাস 5 x কিউব মাইনাস 1 এত এর লঘিষ্ঠ ও গরিষ্ঠ মান নির্ণয় কর। আচ্ছা, আমি একেবারে শর্টলি করবো জাস্ট ক্যালকুলেশন গুলো, যেহেতু ম্যাথের প্রসিডিউর গুলো আপনাদের এখন জানা আছে। তাহলে ফার্স্ট আমাদের দরকার হচ্ছে এফ প্রাইম এক্স আর এফ ডাবল প্রাইম এক্স। এটাকে ফার্স্ট ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে আমরা পাবো 5 x টু দি পাওয়ার 4 মাইনাস 20 x কিউব প্লাস 15 x স্কোয়ার। আর -1 এখান থেকে 0 আসবে, ওটা লিখলাম না। ঠিক আছে না? 5 x টু দি পাওয়ার 4, হ্যাঁ, 15। তারপরে আমরা আচ্ছা একবার বের করে নিই, এফ ডাবল প্রাইম এক্স ইকুয়ালস টু, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, কত আসবে? 20 বলেন আপনারা এক্স কেউ। হ্যাঁ, 20 x কিউব, তারপর মাইনাস 60 x স্কোয়ার প্লাস 30 এক্স। 30 x। ওকে, গুড। আমাদের ফার্স্ট স্টেপ যেটা, ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ বের করা করলাম। এখন বিন্দুগুলো বের করতে হবে। বিন্দুগুলোর জন্য এফ প্রাইম এক্স ইকুয়ালস টু আমরা 0 ধরি। তার মানে হচ্ছে 5 x টু দি পাওয়ার 4 মাইনাস কত, হ্যাঁ 20 x কিউব প্লাস 15 x স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0। আমরা সবসময় আমাদের টেন্ডেন্সি থাকে ভ্যালুগুলোকে ছোট করে নেওয়া। তাহলে ছোট করে নিলে আমরা 5 দ্বারা ভাগ করে দিব। x টু দি পাওয়ার 4 মাইনাস 20 কে 5 দ্বারা ভাগ করলে 4 x কিউব প্লাস 3 x স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে
আমরা কমন নিব এক্স স্কোয়ার। ফার্স্ট অফ অল সবগুলোতে এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মিডল টার্ম এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস, না এটা তো, হ্যাঁ ঠিক আছে, মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার, এখানে এক্স কমন যাবে, এক্স মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখানে তিনটা ভ্যালু আমাদের আসবে, হয় এটা ইকুয়ালস টু 0, অথবা এটা ইকুয়ালস টু 0, অথবা ইকুয়ালস টু 0। এটা ইকুয়ালস টু 0 ধরলে এখান থেকে এক্স এর মান 0 পাবো, এখান থেকে পাবো 1, আর এখান থেকে পাবো কত, 3 পাওয়া যাবে। তাহলে 0 1 3। এই যে আমরা তিনটা বিন্দু পেলাম, এখন এই তিনটা বিন্দুর মধ্যে আমাদের একটা একটা করে দেখতে হবে কোথায় আমরা লঘিষ্ঠ মান পাবো, কোথায় গরিষ্ঠ মান পাবো, কি পাওয়া যায়, এটসেট্রা এটসেট্রা। এটার জন্য আমাদের এই মানগুলা 0 1 3 এই মানগুলা এই যে সেকেন্ড ডেরিভেটিভে বসানোর কথা। তাহলে আমরা এটার পাশেই ক্যালকুলেশনটা করি। স্যার এক্স স্কোয়ার পার করে দিলে তো এটা 0 হয়ে যাবে। মানে ভাগ করে দিতে চাচ্ছেন এক্স স্কোয়ার দ্বারা? হ্যাঁ, এক্স স্কোয়ারটা এদিকে পার করে দিলে 0 হয়ে যাবে শুধু। তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল 0 এবং এক্স মাইনাস 3 ইকুয়াল 0। আচ্ছা, এই কাজটা করা যাবে না। কেন করা যাবে না? তার কারণ হচ্ছে, আমরা যখন কোনো একটা ইকুয়েশনের সমাধান করে চলকের মান বের করি, তখন চলককে এলিমিনেট করা যায় না। চলককে এলিমিনেট করলে আমাদের একটা সলিউশন চলে যায়। তো এখানেও আমরা, আমাদের অবজেক্টিভ হচ্ছে এক্স এর মান বের করা, এই জন্য আমরা এক্স কে এলিমিনেট করে দিতে পারবো না। বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের থাকবে তিনটাই, এক্স স্কোয়ারও থাকবে, এক্স মাইনাস 1 থাকবে, এক্স মাইনাস 3 থাকবে। আর ওইভাবে চাইলে তো আমরা যে কোনোটাই এলিমিনেট করতে পারি, দুই পাশে যদি আমরা এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করে দিই, এক্স মাইনাস 1ও তো চলে যাবে, এক্স মাইনাস 3ও তো আমরা বাদ দিতে পারবো। তো যেখানে এক্স থাকবে ওটা আমরা বাদ দিব না বা দিতে পারবো না। এখানে যদি 5 থাকতো, তাহলে আমরা চোখ বন্ধ করে 5 কে এলিমিনেট করে দিতাম, ওটা দরকার নাই আমাদের, বা ওটা আমাদের রাইট আছে দেয়ার। তো এখন আমাদের এক্সামাইন করতে হবে যে এখানে আনভ্যালিড বা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নাই এরকম কোনো বিন্দু আছে কিনা। থাকতে পারে, যেমন 0 বিন্দুতে হয়তো আমরা সর্বোচ্চ সর্বনিম্ন কোনো মান পাবো না, এরকম হতে পারে। আচ্ছা, এখন আমরা চেক করি একটা একটা করে। তাহলে এক্স ইকুয়ালস টু 0 হলে এফ ডাবল প্রাইম 0, এখানে মানগুলা বসাইতে হবে। তাহলে এখানে মানগুলা যদি আমরা বসাই, সব 0 হয়ে যাচ্ছে দেখেন। এখানে 0 বসবে, এখানে 0 বসবে, এখানে 0 বসবে, তাহলে সবগুলো 0 হয়ে গেছে। বুঝা গেছে? বাকি দুইটা ক্ষেত্রে এরকম হবে না। আমরা যদি 1 বসাই, 0 কেসটা পরে আসি, যেহেতু ওটা নিয়ে আমাদের ক্যালকুলেশন আগাইতে হবে। আমরা 1 আর 3 টাকে দেখি, তারপর 0টা দেখতেছি। যে এক্স ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে কি হবে, এফ ডাবল প্রাইম 1 ইকুয়ালস টু 20 মাইনাস 60 প্লাস 30। 1 বসালে, এক্স এর মান 1 বসালে তো কোনো ইফেক্ট থাকবে না। তাহলে এখানে আমার হচ্ছে 50 মাইনাস 60 মাইনাস 10 লেস দেন 0। তাহলে 1 বিন্দুতে আমরা কি পাবো, ম্যাক্সিমাম ভ্যালু পাবো না মিনিমাম ভ্যালু পাবো? ম্যাক্সিমাম। হ্যাঁ, 0 থেকে ছোট হয়েছে, তাহলে উল্টাটা পাবো, সর্বোচ্চ মানটা আমরা পাবো। তাহলে এখন এই 1টা আপনি কি করবেন, এই যে এখানে বসাই দিবেন, মূল ফাংশনে বসাই দিলে আপনার সর্বোচ্চ মানটা চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা 3 বসাইলে হোপফুলি 0 থেকে ছোট পাবো, বড় পাবো। তো এখান থেকে মিনিমাম ভ্যালুটা চলে আসবে বা পাওয়া যাবে। এখন এক্স ইকুয়ালস টু 0 যে কাহিনীটা, 0 হলে এই অঙ্ক দ্বারা দেখাচ্ছি, অন্যান্য অঙ্কগুলোতে দেখা যাবে যে হয়তো এক্সিস্ট করবে, ফোর্থ ডেরিভেটিভে গিয়ে আপনি ভ্যালুটা পাবেন। মানে কি করবেন, এই এই সিচুয়েশন আপনার কি করতে হবে, সেই জিনিসটা আপনার এখান থেকে শিখতে হবে আর কি। তাহলে এক্স ইকুয়ালস টু 0 হলে এফ ডাবল প্রাইম 0 ইকুয়ালস টু আপনার 0 আসছে। তো এটা আপনি লেস দেন 0 লিখতে পারতেছেন না, গ্রেটার দেন 0 লিখতে পারতেছেন না, তখন আপনাকে কি করতে হবে, থার্ড ডেরিভেটিভ বের করতে হবে। যে এখন এফ ট্রিপল প্রাইম এক্স ইকুয়ালস টু, থার্ড ডেরিভেটিভ কোথা থেকে পাবো,
এই যে ফাংশনটা যেটা আমাদের সেকেন্ড ডেরিভেটিভ ছিল এটাকে এখন আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে অন্তরীকরণ করলে এক্স কিউব থেকে পাবো 3x²। তাহলে 3×20 = 60 এক্স স্কোয়ার মাইনাস 120 এক্স প্লাস 30। থার্ড ডেরিভেটিভ বের করার পর এইখানে আমরা আবার এক্স এর মানটা বসায় চেক করব যে থার্ড ডেরিভেটিভের মান কত আসে। সুতরাং এফ ট্রিপল প্রাইম এক্স ইকুয়ালস টু 60 × 0 মাইনাস 120 × 0 30 প্লাস হবে স্যার 0। শুধু। এখানে 0 বসাবো। আছে ইকুয়ালস টু 30 নট ইকুয়ালস টু 0। এখন একটা লাইন আপনারা লেখেন একটু ফ্রেশ করে যে লেখেন যে এক্স এর ভ্যালু বসানোর ফলে যদি সেকেন্ড ডেরিভেটিভের মান 0 আসে নোট আকারে লেখেন আর কি, এক্স এর ভ্যালু বসানোর ফলে যদি সেকেন্ড ডেরিভেটিভের মান 0 আসে তাহলে থার্ড ডেরিভেটিভ বের করে থার্ড ডেরিভেটিভে বিন্দুটি বসাতে হবে। কি লিখছেন? এক্স এর মান সেকেন্ড নেগেটিভিটি বসানোর পর যদি 0 আসে তাহলে থার্ড নেগেটিভিটি বসাতে হবে। তাহলে থার্ড ডেরিভেটিভে মান বসাতে, ডেরিভেটিভ বলতে এই যে এটা বোঝাচ্ছি আর কি, এই জিনিসটা আহ, এটা বাংলা কি বলে? অন্তরজ। অন্তরজ, হ্যাঁ। তাহলে তৃতীয় অন্তরজে মান বসাতে হবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় লাইনে লেখেন তৃতীয় অন্তরজে মান বসানোর পর যদি 0 আসে তাহলে ওই বিন্দুতে চরম মান থাকবে, মানে সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান থাকবে। যদি 0 না আসে তাহলে ওই বিন্দুতে কোনো মান থাকবে না। রাফলি লেখেন আর কি, এটা এগুলো তো আপনার পরীক্ষায় লিখতে হবে না, যা আপনার বোঝার জন্য একটা অঙ্ক করতে গিয়ে যাতে আপনি কনফিউজ না হন। কি লিখছেন বলবেন, ফারজানা বলেন। অথবা যার আগে শেষ হবে সেই বলেন। লিখতে পারছেন কেউ? স্যার তৃতীয়বার অন্তরীকরণের ফলে যেটা হয়েছিল একটু আবার বুঝিয়ে দেন। আচ্ছা, আপনার সিচুয়েশনটা একটু খেয়াল করেন যে মানে কোথায় গিয়ে আমরা এই কাজগুলো করতেছি। আমরা নর্মালি একটা বিন্দুতে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কোনটা থাকে এটা চেক করার জন্য দ্বিতীয় অন্তরজে ওই মানটা বসাই। এই যে সেকেন্ড ডেরিভেটিভ যেটা দ্বিতীয় অন্তরজে মান বসাই, বসানোর পরে হয় 0 থেকে ছোট হয় অথবা 0 থেকে বড় হয়। 0 থেকে ছোট হলে আমরা সর্বোচ্চ মান পাই, 0 থেকে বড় হলে আমরা সর্বনিম্ন মান পাই।
বাই এনি চান্স যদি জিরোর সমান হয়ে যায়, এই যে যেমনটা এখানে হয়েছে, এক্স এর মান 0 বসানোর ফলে দ্বিতীয় অন্তরজটা 0 আসছে, তখন আপনাকে অতিরিক্ত আবার একটা কাজ করতে হবে, সেইটা আমি আপনাদের খাতায় লেখাচ্ছি। যে যদি দ্বিতীয় অন্তরজে বিন্দুটি বসানোর ফলে মান 0 হয়, তাহলে তৃতীয় অন্তরজ নির্ণয় করতে হবে। এটা আপনি লিখছেন 1 নম্বর লাইন। 2 নম্বর লাইন, তৃতীয় অন্তরজ আপনি নির্ণয় করলেন, করার পর কি করবেন? এই যে আমরা নির্ণয় করলাম, করার পর কি করছি, ওইখানে বিন্দুটা বসাই দিছি। যে তৃতীয় অন্তরজ নির্ণয় করার পর তৃতীয় অন্তরজে বিন্দুর মানটা বসাইতে হবে। বসানোর ফলে যদি আমরা মানে 0 না পাই, যেমনটা এখানে হয়েছে, 0 পাই নাই। কোনটা 0 পাই নাই? তৃতীয় অন্তরজ 0 পাই নাই। তাহলে ওই বিন্দুতে সর্বোচ্চ সর্বনিম্ন কোনো মানই থাকবে না। ওই বিন্দু নিয়ে আর কোনো কাজ আমাদের করতে হবে না। কঠিন হয়ে যাচ্ছে নাকি, কি কঠিন ভাবে বলতেছি? স্যার যদি জিরো না হয় তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন মান থাকবে না। থাকবে না, হ্যাঁ, শেষ। তার মানে যেমন এই অঙ্কটার জন্য এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে কোনো ভ্যালু নাই, সর্বোচ্চ মান নাই, সর্বনিম্ন মান নাই। বাকি দুইটা বিন্দুর জন্য আমরা পাবো, 1 এর জন্য পাবো, 3 এর জন্য পাবো। এখন প্রশ্ন হচ্ছে, যদি থার্ড ডেরিভেটিভটা 0 হয় তাহলে কি হবে? কথা বুঝতে পারছেন? জি স্যার। থার্ড ডেরিভেটিভ যদি 0 হয়, তার মানে ওই বিন্দুতে আমরা কোনো একটা মান পাবো, সর্বোচ্চ মান পাবো অথবা সর্বনিম্ন মান পাবো। এরকম অঙ্ক আপনারা ফেস করবেন, প্রিভিয়াস এর কোশ্চেন গুলা করলে দেখবেন যে এই ধরনের প্রবলেম আপনি ফেস করতেছেন। তো তখন আপনাকে ফোর্থ ডেরিভেটিভ বের করতে হবে। সেকেন্ড ডেরিভেটিভের যে কাজ, ফোর্থ ডেরিভেটিভের একই কাজ। সেকেন্ড ডেরিভেটিভের যে কাজ, আবার বলতেছি, ফোর্থ ডেরিভেটিভের, আচ্ছা ডেরিভেটিভ শব্দটা হয়তো কনফিউজ করতে পারে কাউরে, যে মানে দ্বিতীয় অন্তরজের যে কাজ চতুর্থ অন্তরজের একই কাজ। আমরা তৃতীয় অন্তরজটা মূলত মানে দরকার হয়েছে আমাদের, যে আমরা ওই বিন্দুতে সর্বোচ্চ সর্বনিম্ন মান আছে কিনা এটা চেক করলাম। যদি তৃতীয় অন্তরজ 0 না হয় তাহলে নাই, আমরা আর সামনে আগাতে পারবো না। যদি তৃতীয় অন্তরজ 0 হয়ে যায় বাই এনি চান্স, এটা 0 চলে আসলো, তখন আমরা আমাদের বুঝতে হবে তাহলে এই বিন্দুতে আমার সর্বোচ্চ সর্বনিম্ন মান আছে। এখন এটা আমাকে বের করতে হবে। বের করার জন্য দ্বিতীয় অন্তরজ যেভাবে কাজ করছে, এখন চতুর্থ অন্তরজ বের করে সেখানে আমরা বিন্দুটা বসাবো। বসানোর ফলে আমাদের হয় 0 থেকে ছোট আসবে অথবা 0 থেকে বড় আসবে। তখন আমরা ওই কনক্লুশনটা টানবো দ্বিতীয় অন্তরজের মতোই। যদি 0 থেকে ছোট আসে তাহলে আমরা বলবো এখানে সর্বোচ্চ মান আছে, আর যদি 0 থেকে বড় আসে তাহলে আমরা বলবো এখানে সর্বনিম্ন মান আছে। এখন যদি মানে অনেক লেন্দি ম্যাথ আসে, যে চতুর্থ অন্তরজে গিয়েও 0 আসলো, তাহলে এই সেম কাজটা আবার রিপিট হতে থাকবে। এই ধরনের অঙ্ক ইতিপূর্বে কখন আসতে দেখি নাই, চতুর্থ অন্তরজ পর্যন্তই সর্বোচ্চ করতে হয়েছে আর কি, এখন পর্যন্ত এর থেকে বড় অঙ্ক আসে নাই, মানে ওই ধরনের ফাংশন দেয় নাই। তাহলে আমি একটু সামারি বলি, তারপরে আপনারা বলবেন আমাকে বুঝতে পারছেন কি পারেন নাই, বা কার কোথায় সমস্যা হইলো। আমাদের সামারি হচ্ছে যে আমরা একটা ফাংশনের লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান নির্ণয় যখন করতে যাচ্ছি, স্টেপ গুলা কি? আমরা দুইটা ডেরিভেটিভ নিয়ে বা দুইটা অন্তরজ নিয়ে কাজ করি, প্রথম অন্তরজ আর দ্বিতীয় অন্তরজ। খুব সিম্পল। প্রথম অন্তরজ বের করে প্রথম অন্তরজ ইকুয়ালস টু 0 ধরি, 0 ধরে এক্স এর মান বের করি। সেই এক্স এর মানগুলাতে গুরু মান আছে না লঘু মান আছে, ওইটা বের করার জন্য আমরা দ্বিতীয় অন্তরজের সাহায্য নেই। দ্বিতীয় অন্তরজে ওই মান বসানোর ফলে যদি 0 থেকে ছোট হয় তাহলে আমরা গুরু মান পাই, আর যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা লঘু মান পাই। ফ্যাক্ট হচ্ছে, যেটা এখন পর্যন্ত বা আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, বাই এনি চান্স যদি আপনি দেখেন যে দ্বিতীয় অন্তরজের মানটা বা ওইটা বসানোর ফলে 0 থেকে বড় হয় নাই, 0 থেকে ছোট হয় নাই, 0 সমান হয়ে গেছে, তখন তো আপনি কনফিউজ হয়ে যাবেন যে আমি এখন তাহলে কি করব। এটা তো আমাদের শেখানো হয় নাই। তো ওই জিনিসটাই শেখাচ্ছি আজকে, যে তখন আপনাকে তৃতীয় অন্তরজ বের করতে হবে। তৃতীয় অন্তরজটা মূলত আপনি চেক করবেন যে এখানে তাহলে আদৌ আছে কিনা, গুরুমান লঘুমান আছে কিনা এই বিন্দুটাতে, এটা তাহলে আমি আগে চেক করে নিই। তৃতীয় অন্তরজে গিয়ে কি করতে হবে, যেটা আপনি খাতায় লিখছেন, যে তৃতীয় অন্তরজ তাতে মান বসানোর ফলে যদি 0 না হয় তাহলে গুরুমান লঘুমান নাই, শেষ। অঙ্কটা এখানে আপনি ক্লোজ করে দিবেন, যে এই বিন্দুতে গুরুমান বা লঘুমান কোনোটাই বিদ্যমান নয়। আপনার ভাষা আপনি লিখে রাখবেন আর কি এগুলো পয়েন্ট আকারে। যদি 0 হয়, তৃতীয় অন্তরজে মানটা বসানোর ফলে যদি 0 হয় তাহলে ওই বিন্দুতে চরম মান পাওয়া যাবে। মানে গুরুমান অথবা লঘুমান দুইটাকে একত্রে চরম মান বলে, যে যে কোনো একটা আপনি পাবেন। লাস্ট ওই জায়গায় পয়েন্ট আকারে লেখেন যেটা লিখছিলেন, যে অতঃপর দ্বিতীয় অন্তরজের অনুরূপ চতুর্থ অন্তরজ ব্যবহার করতে হবে। এটুকু লিখলে আপনি বুঝতে পারবেন যে কি করতে হবে। তাহলে দ্বিতীয় অন্তরজ আমরা কি করতাম,
ভেরিফাই করতাম যে গুরুমান না লঘুমান, তাহলে চতুর্থ অন্তরজ বের করে আমরা এখন আবার ওইভাবে বসাবো, বসায় দেখবো জিরোর থেকে ছোট হয়েছে না বড় হয়েছে। যদি জিরো থেকে ছোট হয় তাহলে আমরা ওই তো গুরুমান পাবো, যদি বড় হয় তাহলে লঘুমান পাবো। মান পাবো কোথা থেকে? ফাংশন থেকে। সেম কাজ, আপনাকে জাস্ট একটা লুপ আবার বাড়ায় করতে হলো। আমি কি ক্লিয়ার করতে পারলাম কিনা এখন আপনারা বলেন। জি স্যার। ক্লিয়ার। কারো সমস্যা থাকলে বলতে পারেন, ডাউট থাকলে বলতে পারেন, কারণ এই অঙ্কগুলা এখান থেকে প্রশ্ন থাকেই। সো একটু পেঁচায় গুচায় দেওয়াটাও স্বাভাবিক কিছু না। পেঁচায় বলতে এই যে এরকম স্টেপ বেড়ে যাবে আর কি, আপনার থার্ড ডেরিভেটিভ ফোর্থ ডেরিভেটিভ পর্যন্ত যাওয়া লাগতে পারে। স্যার ফোর্থ ডেরিভেটিভটা কখন করতে হবে এটা বুঝতে পারলাম না। ফোর্থ ডেরিভেটিভটা আপনার করতে হবে এই যে আমরা যখন থার্ড ডেরিভেটিভে গেলাম, মানে সেকেন্ড ডেরিভেটিভ শূন্য হয়েছে, সেকেন্ড ডেরিভেটিভ আমাকে কোনো সমাধান দিতে পারে নাই। সেকেন্ড ডেরিভেটিভ থেকে আমি যখন বুঝতেছি না, কখন বুঝি না, যখন সেকেন্ড ডেরিভেটিভের মান শূন্য আসলো তখন, এই যে এরকম, তখন আপনি যাবেন হলো ফোর্থ ডেরিভেটিভে ওই সিদ্ধান্তটা নেওয়ার জন্য যেটা সেকেন্ড ডেরিভেটিভ থেকে আপনি নিচ্ছেন। মানে ফোর্থ ডেরিভেটিভে মানটা বসায় দেখবেন ওই মানটা তাহলে জিরোর থেকে ছোট হয়েছে না বড় হয়েছে। ভালো একটা প্রশ্ন করছেন। এখানে আরেকটা জিনিস বলে নেই, এটা বলা হয় নাই, বলা উচিত ছিল। সেটা হচ্ছে আমরা শুধুমাত্র জোর যে পাওয়ার গুলো আছে ডেরিভেটিভের, ওইগুলার ক্ষেত্রেই কিন্তু এই কাজটা করতে পারবো। যেমন সেকেন্ড ডেরিভেটিভ থেকে আমরা বুঝতে পারবো যে একটা ফাংশনে একটা বিন্দুতে আমরা গুরুমান পাবো না লঘুমান পাবো। একইভাবে চতুর্থ অন্তরজে গিয়ে ফোর্থ ডেরিভেটিভে গিয়ে আমরা ওই জিনিসটা বুঝতে পারবো। সিক্স ডেরিভেটিভে বা ষষ্ঠ অন্তরজে গিয়ে আমরা ওটা বুঝতে পারবো। বাট ফার্স্ট ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভ এগুলা কিন্তু আমাদের মানে ওই যে বিন্দুটার ব্যাপারে আমরা ওইখান থেকে তথ্য পাবো। বাট ওই বিন্দুতে গুরুমান না লঘুমান এই তথ্যগুলা তারা আমাদেরকে দিবে না। আপনারা একটু ফ্রেশ ফ্রেশ করে দুই একটা অঙ্ক করবেন, করলে তাহলে আমার কথাগুলো যদি একটু মনে করার চেষ্টা করেন, কনফিউশন গুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো সহজ জিনিস আবার বেশি বুঝালে তখন কঠিন লাগে, এটা আবার একটা সমস্যা। এখন বলেন, কারো কোনো কনফিউশন থাকলে বলেন। নাই? ওকে, এটার বাকিটুকু তাহলে এসডব্লিউ আপনারা একটু কমপ্লিট করেন। এটা প্রিভিয়াস ইয়ারে অবশ্য অনেক আগে আসছে, আসা একটা অঙ্ক। আর এখান থেকে আপনাদের আমি একটা টাস্কিং দিচ্ছি, আপনারা না পারলে আমাকে জানাবেন যে স্যার এটা আপনি করতে বলছিলেন এই কনসেপ্টটা আমরা বুঝতে পারি নাই বা করতে পারি নাই, দেন আই উইল রিপিট, নো প্রবলেম। সেটা হচ্ছে কনকেভিটি, যেটা আসলে গত ক্লাসে আলোচনা করার কথা ছিল, বাট আমাদের এটাতে বেশি সময় লেগে যাওয়ার কারণে ওইটা আলোচনা করতে পারি নাই। বইতে একটু জাস্ট রিডিং পড়বেন, পরে দেখবেন যে বুঝতে পারেন কিনা। আপনাদের সবগুলো ক্লাসে হয়তো আলোচনা করছে। কনকেভ আপ, কনকেভ ডাউন, কখন একটা ফাংশন কনকেভ আপ হবে কখন কনকেভ ডাউন হবে, কনসেপ্টটা আমি এই জন্য বাড়ি কাজ দিচ্ছি কারণ এটা রিলেট মানে এইরকমই আর কি, প্যারালাল বলতে পারেন। এখানে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ ওই যে ইনক্রিজিং একটা ফাংশন কখন হয় কখন ডিক্রিজিং হয় এটা আমরা প্রথম অন্তরজ দিয়ে নির্ধারণ করছি। কনকেভিটি যেটা, এটা দ্বিতীয় অন্তরজ দিয়ে নির্ধারিত হবে, মানে সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত আপনার ওখানে যাওয়া লাগবে। তা আপনারা একটু দেখেন আর কি। ইনফ্লেশন পয়েন্টের একটা ব্যাপার ওইখানে আছে, যেটা সেকেন্ড ডেরিভেটিভ শূন্য হইতে হয়। আচ্ছা, আমি আজকে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ যে টপিক এটা আলোচনা করতে চাচ্ছি, যেটা আমাদের ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশনের মধ্যে মিন ভ্যালু থিওরেম। এখন আপনারা বলেন আপনাদের অপিনিয়নের উপর আমি এটা করব, এটা আপনারা দেখতে পারবেন কিনা, আদারওয়াইজ আমি এটাই আলোচনা করব। না স্যার এটা পারা যাবে। হ্যাঁ, আবার আবার করে ফেলেছি স্যার। করবেন স্যার, অলরেডি গুড। আজহার হাসান ক্লাসে দুইজন কথা বলেন। ওয়ানের মান হচ্ছে 0, আর 3 মান হচ্ছে 90 বার বের হয়েছে 0 থেকে বড়, তারপরে মান হচ্ছে -28। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না এটা তো পারবেন, এটা তো আমি জানি। আমি যেটা দেখতে বলছি, এই অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, আহ গুরুত্বপূর্ণ বলতে প্রশ্ন কম আসে,
কনকেভিটি, CONCAVITY, এইটা আমি HW দিতে চাচ্ছি। এখান থেকে কি দেখবেন কনকেভিটি কি, এই জিনিসটা বলতে আসলে কি বোঝায়, প্লাস এই রিলেটেড একটা বা দুইটা ম্যাথ, এইটুকু আপনারা বাড়ির কাজ নিতে পারবেন কিনা? পারবো স্যার। ইফাত, আরাফাত, আর কাকে দেখা যাচ্ছে এখানে, শাহরিয়ার, সুবর্ণা, রুমি, রুবাইয়া, বলেন আপনারা কথা না বললে বুঝতে কিভাবে? সমস্যা নেই স্যার, দিন। ঠিক আছে, আমাদের আসলে পরীক্ষা চলে আসছে তো এই জন্য আমি একটু একটু রাশ করতেছি, এটা আপনারা বুঝতেছেন, কারণ আমাদের শেষ করে আবার একটু তো রিভিশনে যাইতে হবে। ঠিক জি আছে, স্যার। তাহলে আপনারা এই ষষ্ঠ আহ, অধ্যায় বা সপ্তম অধ্যায় যেটাই হোক, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর যে অধ্যায়টা, এই অধ্যায়ের দুইটা টপিকই, একটা আমি মোটামুটি ভাবে ইন ডিটেলস, কোনো কিছু বাকি নেই, সবই আলোচনা করে দিছি। এর সাথে প্যারালাল কনকেভিটির যে কনসেপ্টটা বই থেকে পড়লে এখন বুঝার কথা, ওইটা দেখবেন। আর একটা জিনিসই আমাদের অন্তরীকরণ থেকে বাদ বাদ পড়ে আছে বা এখনো করা হয়নি, সেটা হচ্ছে একটা থিওরম, দুইটা থিওরম অ্যাকচুয়ালি, একটা হচ্ছে রোলস থিওরম আর একটা হচ্ছে মিন ভ্যালু থিওরম। এর মধ্যে মিন ভ্যালু থিওরমের প্রুফটা পরীক্ষায় ইতিপূর্বে একাধিকবার আসছে। এইটা আমরা আজকে একটু দেখি ভালো করে। রোলের উপপাদ্য, কত নম্বর রোলের, চ্যাপ্টার স্যার? এইটা চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5, রোলের উপপাদ্য। একটা ফাংশনের মধ্যে তিনটা সিচুয়েশন যদি আমরা পাই, তখন আমরা একটা কনক্লুশন করতে পারবো রোলের উপপাদ্য মানে আমাদের যে কথাটা বলে। কি কি বৈশিষ্ট্য আমরা পাই? যদি y ইকুয়ালস টু f(x), এই ফাংশনটা এক নাম্বার একটা ব্যবধিতে কন্টিনিউয়াস হয়, সাপোজ আমরা সেটা ধরলাম ab, এটার বদ্ধ ব্যবধি, সাব ব্র্যাকেট দ্বারা আমরা ক্লোজড ইন্টারভাল বোঝাই, বদ্ধ ব্যবধি, ab বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন। দুই নাম্বার, এই একই ব্যবধি বাট এটা হলো ওপেন ইন্টারভাল, যখন হবে তখন হবে ডিফারেন্সিয়েবল, অন্তরীকরণযোগ্য। খোলা ব্যবধিতে দূরীকরণযোগ্য। অন্তরীকরণ যোগ্য। তার সাথে কি 3 নাম্বার, এই দুইটা বিন্দুতে আমরা ইন্টারভেলে যে দুইটা বিন্দু ব্যবহার করব, এ এবং বি ব্যবহার করছি, এই দুইটা বিন্দুতে ফাংশনাল ভ্যালুটা সমান হবে। ফাংশনাল ভ্যালু বলতে এই যে এক্স এর পরিবর্তে এ বসায় দিয়ে আমরা যা পাবো এফ অফ এ, তারপর বি বসায় দিয়ে যেটা পাবো এফ অফ বি, এই দুইটা যদি সমান হয়, এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি হয়, এই তিনটা যদি আমরা পাই, তাহলে এ আর বি এর মধ্যে কমপক্ষে বা অন্তত পক্ষে এক্স এর এমন একটা মান পাওয়া যাবে যেটার জন্য তার দ্বিতীয় অন্তরজ বা সেকেন্ড ডেরিভেটিভের মানটা শূন্য হবে। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে লিখতে পারি, যে যদি y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনটি এ বি বদ্ধ ব্যবধিত অবিচ্ছিন্ন খোলা ব্যবধিত অন্তরীকরণযোগ্য এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি হয়, তবে এ এবং বি এর মধ্যে অন্তত পক্ষে অন্তত পক্ষে এক্স এর একটি মান, সাপোজ এখানে এ বি আছে আমরা সি ধরি, একটি মান সি পাওয়া যাবে যেখানে
এফ প্রাইম এক্স এর পরিবর্তে আমরা সি বসাবো, তাহলে এফ প্রাইম সি ইকুয়ালস টু 0 হবে। এটা হচ্ছে আমাদের রোলের উপপাদ্য। উপপাদ্যটা আমরা বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। এই রোলের উপপাদ্যটা আমাদের মূলত হচ্ছে মিন ভ্যালু থিওরেম প্রুভ করার ক্ষেত্রে ওখানে দরকার হয়। এটার প্রমাণটা তুলনামূলকভাবে কম আসে। এটার প্রুফটা আচ্ছা, যেহেতু লেস ইম্পর্টেন্ট প্রুফটা, এটা আপাতত স্কিপ করে যাই। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে যদি মনে হয় যে না প্রমাণটা এবার আসতে পারে, তাহলে আপনাদের প্রমাণটাও দেখা দিব। তাহলে এটার সাথে হচ্ছে মিন ভ্যালু থিওরেম, যেটা বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গড় মান উপপাদ্য বা মধ্যমান উপপাদ্য, মিন ভ্যালু থিওরেম। আপনাদের কলেজে কি এটা প্রমাণ দেখাইছে রোলের উপপাদ্যের? না স্যার। আমাদের দেখা যায় স্যার আমাদের টেস্ট এক্সামে এই প্রশ্নটা ছিল। কোনটা ছিল, গড় মান উপপাদ্য নাকি স্যার রোলের উপপাদ্য? ফার্স্টে রুলের উপর। ওইটা প্রমাণও ছিল। জি স্যার। আমাদের ইন কোর্সে এটা গড় মান উপপাদ্য পড়ছিল। গড় মানটা বেশি আছে আর কি। ধরেন এখান থেকে যদি 5 বার প্রশ্ন আসে, দেখা যায় 4বারই গড় মান উপপাদ্য থেকে আসে। আচ্ছা, ওটাও দেখাই দিব না, সমস্যা নাই। ওটা আসলে প্রমাণ করার মতো ওইখানে তেমন কিছুই নাই, একেবারে সিম্পল। জাস্ট হলো ডিফারেন্সিয়েশনের যে বেসিক, এটা ওটা দিয়েই ওটা প্রমাণ হয়ে যায়, ডেফিনিশন দিয়ে প্রমাণ হয়ে যায়। আচ্ছা, গড় মান উপপাদ্য কি বলছে? এখানে আমাদের ফাংশনের দুইটা কন্ডিশন ফুলফিল করে। প্রথম দুইটা যেটা রোলের উপপাদ্য ছিল, তাহলে যদি y ইকুয়ালস টু এফ অফ এক্স ফাংশন এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। অন্তরীকরণযোগ্য হয় তবে তবে এ ও বি এর মধ্যে এ ও বি এর মধ্যে অন্তত পক্ষে এক্স এর এমন একটি মান সি পাওয়া যাবে যেখানে এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়ালস টু বি মাইনাস এ ইন্টু এফ প্রাইম সি হয়। এটা হচ্ছে আমাদের গড় মান উপপাদ্য। ডিফারেন্সটা কি, আগের আমাদের তিনটা কন্ডিশন ছিল, আহ বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, এবং টার্মিনাল পয়েন্ট গুলাতে ফাংশনাল ভ্যালু সমান। এ এবং বি এই দুটা বিন্দুতে ফাংশনাল ভ্যালু সমান। তখন আমরা এই দুটার মাঝে একটা বিন্দু পাইছি, কমপক্ষে আমরা একটা বিন্দু, একের বেশি পাওয়া যেতে পারে, কমপক্ষে আমরা একটা বিন্দু পাবো যার জন্য তার সেকেন্ড ডেরিভেটিভ বা দ্বিতীয় অন্তরজে ওই বিন্দুর মান 0 হয়। এটা ছিল আমাদের রোলের উপপাদ্য। গড় মান উপপাদ্য কি, আমাদের এই কন্ডিশন প্রথম দুইটা থাকতে হবে, বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য। যদি হয় তাহলে এখানে আমরা এ এবং বি এর মধ্যে এক্স এর অন্তত পক্ষে একটা মান সি ওরকম পাবো। বাট এখানে কন্ডিশনটা শুধু আলাদা। কন্ডিশনটা কি, যে আমাদের টার্মিনাল ভ্যালুগুলার ফাংশনাল ভ্যালুর যে ডিফারেন্স এফ অফ বি মাইনাস এফ অফ এ,
এইটা হবে ওই বিন্দুতে দ্বিতীয় অন্তরজের যে মান ইনটু ওই বিন্দু দুইটার ব্যবধানের গুণফলের সমান। যে বিন্দু দুইটা এই যে এ এবং বি, যে দুইটা টার্মিনাল পয়েন্ট আছে, তাদের যে ব্যবধান হবে বি মাইনাস এ, এটার সাথে আমরা ওই বিন্দুতে দ্বিতীয় অন্তরজের যে মান সেটা যদি গুণ করি তা সমান হবে এফ অফ বি মাইনাস এফ অফ এ। তাহলে এইটা প্রমাণটা আমরা একটু দেখে ফেলি। স্টেটমেন্টটা বুঝতে পারছি না? জি স্যার। এটা এটা কিন্তু আপনার ওই যে যখন লিখতে যাবেন তখন দেখা যাবে কনফিউশন তৈরি হবে। সেই জন্য রিলেট করে নিতে হবে যে আমার কন্ডিশন দুটা কিন্তু সেম, রোলের উপপাদ্য গড় উপপাদ্যের কন্ডিশন 1 আর 2 সেম। ওইখানে 3 নাম্বার একটা কন্ডিশন থাকবে, আর একটা বিন্দুতে আপনার ইকুয়ালস টু 0 আসে দ্বিতীয় অন্তরজের মান, আর এখানে তৃতীয় নাম্বার কোনো কন্ডিশন নাই। আপনি একটা বিন্দু পাবেন, সেই বিন্দুর জন্য এই কন্ডিশনটা প্রযোজ্য হবে, যাতে দুইটা থিওরেমের মধ্যে উল্টাপাল্টা না লেগে যায়। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমাদের একটা সহায়ক ফাংশন নিতে হয়। ধরে নেই এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস এ এক্স। এটা জাস্ট আমাদের একটা অ্যাজাম্পশন, প্রমাণের স্বার্থে বলতে পারেন, আমরা প্রমাণের স্বার্থে একটা ফাংশন ধরে নিলাম। এত একটি সহায়ক ফাংশন যেখানে সহায়ক ফাংশন আমরা আবার কিভাবে নিচ্ছি, এটাকে এমন একটা ধ্রুবক হিসাবে কনসিডার করা হয়েছে যার জন্য ওই যে যে দুইটা বিন্দু আমরা কনসিডার করব এ এবং বি, সেই দুইটা বিন্দুতে ফাংশনাল ভ্যালু সমান হয়। যেখানে এ এমন একটি ধ্রুবক, ইচ্ছামূলক শব্দটা দেওয়া উচিত, যেন ফাংশন আমাদের ক্যাপিটাল এফ, তাহলে ক্যাপিটাল এফ অফ এ ইকুয়ালস টু ক্যাপিটাল এফ অফ বি হয়। তাহলে এখন ক্যাপিটাল এফ অফ এ মানে এফ অফ এ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, এফ অফ এ প্লাস এ ইন্টু এ, এক্স এর জায়গায় মান বসাই দিলাম, এবং এফ অফ বি ইকুয়ালস টু প্লাস এ ইন্টু বি। ফাংশনের মধ্যে এক্স এর জায়গায় এ বসাইলাম, এক্স এর জায়গায় বি বসাইলাম, বসায় আমরা এই কন্ডিশনটা এখন ব্যবহার করব, এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি। তাহলে যেহেতু এইটা আমাদের ধরেই নিছি আমরা যে এটা সমান, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং কি লিখতে পারবো, এই যে রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এফ অফ এ প্লাস এ ইকুয়ালস টু এফ অফ বি প্লাস এ বি। এখান থেকে মূলত আমরা এর মানটা বের করতে যাচ্ছি। তাহলে এ গুলাকে আমাদের একত্র করতে হবে, এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়ালস টু কি হবে, আহ এ মাইনাস এ বি, এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়ালস টু ক্যাপিটাল এ যদি আমরা কমন নেই মাইনাস ক্যাপিটাল এ কমন নিব, কারণ আমরা কি প্রমাণ করতে যাচ্ছি এটা তো আমাদের জানা আছে। আমাদের বি মাইনাস এ দরকার, এফ অফ বি মাইনাস এফ অফ এ দরকার। তাহলে এখানে আমরা মাইনাস এ যদি কমন নেই তাহলে বি মাইনাস এ পাবো। তাহলে সুতরাং এ ইকুয়ালস টু একটা মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এই যে এই মাইনাসটাই হচ্ছে এই মাইনাস, সামনে দিয়ে দিচ্ছি। তাহলে এখন এর মানটা যদি আমরা আমাদের এই যে 1 নং যেটা এখানে বসাই দেই, তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাবো। সুতরাং 1 হতে পাই
এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস এ এক্স ছিল, তাহলে এর পরিবর্তে আমরা বসাবো এই যে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এটা ইন্টু এক্স। আচ্ছা, এখন এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, অন্তরীকরণ করলে এটা হয়ে যাবে এ প্রাইম এক্স ইকুয়ালস টু এফ অফ এ, এটা হয়ে যাবে এ প্রাইম এ, মানে একবার অন্তরীকরণ করা হয়েছে এই জন্য এ প্রাইম এখানে আমরা বোঝাচ্ছি, মাইনাস এইটুকু তো আমাদের কনস্ট্যান্ট, এই যে অংশটা এই অংশটুকু ধ্রুবক, তাহলে এর সাথে আবার একটা চলক গুণাকার আছে, কাজে এইটুকু অন্তরীকরণের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। বাট এই যে এক্স, যেটা এক্স এর অন্তরীকরণ কত? 1 স্যার। 1, তাহলে এটার সাথে আমরা গুণাকারে লিখতে পারবো 1, তো ওইটা এখানে আর লিখলাম না, যা আছে এইভাবে রাখলাম। তাহলে ফাইনালি আমাদের এখন যদি আমরা এ এবং বি এর মধ্যে কোনো একটা ভ্যালু সি ধরে নেই, যে এখন সি এর জন্য এ এবং বি এর মধ্যবর্তী একটা মান সি এর জন্য এই সেকেন্ড ডেরিভেটিভ এটার মান আমরা যদি বের করি, তাহলে এফ প্রাইম এ, এক মিনিট এখানে মনে হয় লেখার একটা ধারাবাহিকতা নষ্ট হয়েছে। 1 নং এ তো এটা এ ছিল না, 1 নং এ তো এটা আমাদের এক্স ছিল, এটা তো এক্স, এটা X। তাহলে এখানেও আমাদের এফ অফ সি হবে, এফ প্রাইম সি, এক্স এর পরিবর্তে আমরা সি বসাইলাম, মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। আমি প্রশ্ন করতে পারি এটা আমাদের কেন লাগবে, কারণ আমরা ওই যে রোলের উপপাদ্যটা ব্যবহার করব, রোলের উপপাদ্য অনুযায়ী আমাদের সেকেন্ড ডেরিভেটিভের মান 0 হবে, তাহলে আমরা এই জিনিসটা বের করার জন্য মূলত এখানে এই কাজগুলো করলাম। তাহলে এফ প্রাইম সি বের করলাম। তাহলে এখন যেহেতু ওই রোলের উপপাদ্যের রেফারেন্সটা আমরা দিব, যেহেতু এফ অফ এক্স ফাংশনটা এবি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, এবং এবি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। তাহলে আমাদের ক্যাপিটাল এফ অফ এক্স যে ফাংশনটা, এই ফাংশনটাও এই দুইটা ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য হবে। সুতরাং কারণ আমরা এই ফাংশনটাকে এফ অফ এক্স এর মাধ্যমে প্রকাশ করছি, এত ফাংশনও এবি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন ও এবি খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য হবে। আচ্ছা হলো, এখন এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি, এটা তো আমরা আগেই ধরেই নিছি, রোলের উপপাদ্যের 3 নাম্বার কন্ডিশন যেটা, দুইটা আমরা এখানে পাইলাম, এফ অফ এক্স
বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। তাহলে আবার এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি। তার মানে রোলের উপপাদ্যের তিনটা শর্ত এখানে চলে আসছে। তাহলে রোলের উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারি, যে সুতরাং রোলের উপপাদ্য অনুযায়ী রোলের উপপাদ্য অনুযায়ী এফ প্রাইম সি ইকুয়ালস টু 0। আমাদের এ প্রাইম সি ছিল এই যে এটা, তাহলে পুরা জিনিসটা ইকুয়ালস টু আমরা 0 লিখতে পারবো, বা স্মল এ প্রাইম সি মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এটা ইকুয়ালস টু 0। বা এখানে আমরা যদি পক্ষান্তর করে দিই তাই হবে এ প্রাইম সি ইকুয়ালস টু, এটা ওই পাশে দিয়ে দেই, এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। ফাইনালি যদি আমরা আর গুণ করে দেই, সুতরাং এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়ালস টু বি বি মাইনাস এ মাইনাস এ ইন্টু এ প্রাইম সি। শেষ। এটাই তো আমাদের ইসের উপপাদ্য, বর্মান উপপাদ্য। গড় মান উপপাদ্য। আরেকবার যদি আমি সামারাইজ করি, আমাদের গড় মান উপপাদ্যের ক্ষেত্রে শুরুটা মনে রাখতে হবে যে আমাদের শুরুর জন্য একটা সহায়ক ফাংশন নিতে হবে, ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস এ এক্স। এখানে এ একটা ইচ্ছামূলক ধ্রুবক। ইচ্ছামূলক ধ্রুবক বলা হয় যে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী নিছি এই জন্য, কিন্তু এটা এমন ভাবে নেওয়া হয়েছে যাতে ক্যাপিটাল এফ অফ এ ইকুয়ালস টু ক্যাপিটাল এফ অফ বি হয়, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। তাহলে আমরা এফ অফ এ বের করছি, এফ অফ বি বের করছি, এই যে দুইটা লাইনে বের করে এখানে বসাই দিছি। টার্গেট হচ্ছে এর মান বের করা। বসাই দিয়ে এই যে এখান থেকে ক্যালকুলেশন করে জাস্ট এদিক সেদিক করা হয়েছে, আর কিছু না। এর মান যেহেতু টার্গেট, তাহলে এ গুলাকে এক পাশে নিছি, নিয়ে এ কমন নিছি, নিয়ে এখান থেকে এর মান বের করলাম, বের করে এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর ওই যে আমাদের মাথায় হচ্ছে রোলের উপপাদ্য আমরা ব্যবহার করব, ওইখানে আমাদের দ্বিতীয় অন্তরজটা আছে। তাহলে এই জন্য আমরা দ্বিতীয় অন্তরজটা এখানে বের করছি, একবার অন্তরীকরণ করছি এক্স এর সাপেক্ষে। এফ অফ এক্স কে বোঝানোর জন্য এ প্রাইম এক্স একবার অন্তরীকরণ, এটার ক্ষেত্রেও এ প্রাইম এক্স। আর এখানে এক্স ছিল গুণাকারে, বাকি সব আছে, শুধু এক্সটা ভ্যানিশ হয়ে গেছে কারণ এটার অন্তরীকরণ ওয়ান, ওয়ানটা লিখে নেই এখানে। আচ্ছা, এটা আসলো। এখন আমাদের এ এবং বি এর মাঝে একটা যে কোনো র্যান্ডম বিন্দু সি নিতে হবে, যার জন্য আমরা এক্স এর মান, এক্স কে রিপ্লেস করব, যার জন্য আমরা এই ফাংশনের মানটা বের করব। তো এখানে মান বের করো বলতে এক্স এর পরিবর্তে শুধু মানটা বসানো, বসায় রাখলাম। রাখার পর এখন আমাদের এফ অফ এক্স যে ফাংশনটা, এই ফাংশনটা দুটা বৈশিষ্ট্য আমাদের আহ ধরে মূলত আমাদের প্রমাণটা আগাইতে হবে। সেই দুইটা কি? একটা হচ্ছে সেটা এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, আর খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। তাহলে ক্যাপিটাল এফ অফ এক্স যে ফাংশনটা, এটাও তো এফ অফ এক্স এর উপর নির্ভরশীল একটা ফাংশন। তাহলে এই ফাংশনটাও এই দুইটা বিন্দুতে বা দুইটা সিচুয়েশনে একই বৈশিষ্ট্য হোল্ড করবে। তাহলে এটাও এবি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। এর সাথে আমরা তো শুরুতে ধরেই নিছি যে এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি। তাহলে তিনটা কন্ডিশন আমরা পেয়ে গেলাম, যে তিনটা কন্ডিশন থাকলে রোলের উপপাদ্য প্রযোজ্য হয়। তাহলে এখন ফাইনালি আমরা কি করব, রোলের উপপাদ্য অনুযায়ী এই যে তাহলে এফ প্রাইম সি এটা ইকুয়ালস টু 0 হবে। তাহলে ওইটা ইকুয়ালস টু 0, তো এখানে আমরা মানগুলো বসাইলাম, বসায় আর গুণ করলে আমাদের প্রমাণটা হয়ে যায়। একেবারে সিম্পল বলা যায় আর কি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার বুঝতে পারছি। গুড। বুঝতে পারলে এখন আপনাদের কাজ হচ্ছে এইটা আপনি না দেখে যাতে লিখতে পারেন, এতটুকু আয়ত্ত করে ফেলা। স্যার রোলের প্রথম উপপাদ্য থেকে আরেকবার একটু বলেন। কোনটা, কোন অংশটা এখন পার্টিকুলারলি বলেন যে স্যার এই জায়গা থেকে বুঝতে পারিনি, না পুরোটাই? পুরোটাই একবার বলেন তাহলে হবে। আচ্ছা ঠিক আছে, লিখছেন তো সবাই? খাতা লিখছেন তো? জি স্যার। আমি কিন্তু লিখে লিখে দিই এই কারণে যাতে আপনারা সাথে সাথে লেখেন।
না হলে তো এটা টাইপ করা বা স্লাইডে নিয়েও বুঝাই দিতে পারতাম, বই থেকেও সরাসরি বুঝাই দিতে পারতাম পিডিএফ আকারে কনভার্ট করে। বাট ওটাতে পড়া অনেক দ্রুত আগাইতো, বাট আপনাদের ধরতে আবার একটু অনেক ক্ষেত্রে, মানে আমি আমাকে স্টুডেন্টের জায়গায় রাখলে যেটা বলবো যে ওইভাবে টাফ, দ্রুত শেষ ওইভাবে হয়ে যাবে, বুঝতে সমস্যা হবে। হ্যাঁ, কি বলছিলেন? কেউ কিছু একটা বলছেন, আমি ধরতে পারিনি এই কথাটা। বললাম ওই স্লাইডে ওইভাবে বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই 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 বলছি। এবার আমি তো স্টুডেন্ট ছিলাম, আমি তো পড়াশোনা করছি। আচ্ছা, তাহলে আজকে অঙ্ক করাবো না, আমি এটা আরেকবার বুঝে আরেকবার বলে ক্লাস শেষ করে দিব। আহ আমাদের ইসের উপর একটু বলে নেই, বলে তারপর আবার এটার ক্লাস বেগে যাই। আমাদের অন্তরীকরণের উপর বলা যেতে পারে যে আর একটা ক্লাসে আমরা অন্তরীকরণটা থেকে বের হয়ে যাব। আহ টেলর আর ম্যাকলোরিনের থিওরেম সিরিজ এটা নন মেজরদের নাই। এই বইয়ের যেটা হলো ষষ্ঠ অধ্যায়, আমি সিলেবাস যেটা দেখলাম। সো এটা মেজরদের আছে কিনা দেখতে হবে, যদি থাকে মেজরদের আমি আলাদা পড়াবো, ওদের আলাদা ক্লাস হবে। তো এরপরে আমাদের ইন্টিগ্রেশন পার্টে হোপফুলি টার্গেট থাকবে ক্লাসগুলো একটু লেন্দি হবে, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করে হতে পারে। 3টা বা 4টা ক্লাসে আমি চেষ্টা করব ইন্টিগ্রেশন পার্টটা শেষ করার জন্য। যদি এটাতে আমরা সাকসেসফুল হই বা সাকসেসফুলি করা যায়, তাহলে আমাদের আগামী 4 ক্লাসের মধ্যেই নন মেজরদের ক্যালকুলাসটা শেষ হয়ে যাবে সবারই। ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাট আপনাদের সবারই শেষ হয়ে যাবে। মেজরদের কিছু বিষয় হয়তো থাকবে টুকটাক, ওদের হয়তো আরো কিছু ক্লাস নিতে হবে। তো আপনাদের সাথে আমার হলো 2টা কোর্স, ক্যালকুলাস আর হচ্ছে ফাউন্ডেশন অফ ম্যাথ নন মেজরদের, মেজরদের ফান্ডামেন্টাল অফ ম্যাথ। তো ফাউন্ডেশন অফ ম্যাথের বেশ কিছু ক্লাস হয়তো আরো দরকার হবে। তো ওভারঅল আজকে তো 8 তারিখ, তো এই মাসের মধ্যে আমাদের সবই যে 2টা কোর্স আছে 2টা কোর্স ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। বাট নন মেজর যারা আছেন আপনাদের কিন্তু আবার একটা জিনিস সতর্ক থাকবেন, সেটা হচ্ছে ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স এর কিছু অংশ যেগুলা লিনিয়ার এলজেব্রার সাথে এবং অ্যানালিটিক্যাল জিওমেট্রির সাথে সম্পর্কিত, এগুলার কিন্তু আমাদের ওই যে আরেকজন ফ্যাকাল্টি মেম্বার যিনি ক্লাস নিচ্ছেন, স্যার, আহ ওনার ক্লাস থেকে কিন্তু আপনাদের কমপ্লিট করে নিতে হবে। জিওমেট্রির যে অংশটা, অল্প একটা অংশ আছে আপনাদের, যেহেতু লিনিয়ার কোর্সটা আমি নিচ্ছি না, সো লিনিয়ারের যে পার্টটা আরেকজন স্যার যেহেতু নিচ্ছেন, তো ওনার ক্লাস থেকে আপনাদের কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরও যদি কোনো অংশ আপনাদের মিস হয়, যে বাদ যায়, যে স্যার এই অংশটা করানো হয় নাই, তাহলে আমাকে একটু কাইন্ডলি জাস্ট জানাবেন যে স্যার এইটার উপর আমাদের একটা ক্লাস লাগবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আরেকবার প্রমাণটা একটু শুরু থেকে দেখি। গড় উপপাদ্যের মূল কথা যেটা, সেটা হলো একটা ফাংশনের যদি 2টা বৈশিষ্ট্য থাকে, একটা ইন্টারভালে সে কন্টিনিউয়াস, অবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস এগুলো তো ফাংশন বা এর আগের অধ্যায়ে আপনাদের বোঝানো হয়েছে, ডিফারেন্সিয়েবিলিটি এগুলো বোঝানো হয়েছে। আর হচ্ছে খোলা ব্যবধিতে যদি অন্তরীকরণযোগ্য হয়, এই 2টা বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে ওই 2টা বিন্দুর মাঝে এক্স এর এমন একটা মান সি পাওয়া যাবে যার জন্য এফ অফ বি মাইনাস এফ অফ এ, অর্থাৎ তাদের ফাংশনাল ভ্যালুর ব্যবধান ইকুয়ালস টু হবে বি মাইনাস এ ইন্টু এফ প্রাইম সি। তাদের মানের ব্যবধানের সাথে আহ ঢালের, যে ওই বিন্দুতে ঢালের মানের গুণফল, এটা সমান হবে। প্রমাণ কিভাবে করব? স্টার্টিং এ মনে রাখতে হবে আমার একটা সহায়ক ফাংশন দরকার, ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস এ এক্স। এটা মনে না রাখতে পারলে কিন্তু আপনার আপনার প্রমাণটা আপনি ডেভেলপ করতে পারবেন না, যে কোথা থেকে শুরু হবে বা কোথায় করবে। সো এই লাইনটা, এই একটা লাইনই এখানে মুখস্থ, বাকিটুকু হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে এখানে এই সহায়ক ফাংশন, যেখানে ইচ্ছামূলক একটা ধ্রুবক এ আমরা এমন ভাবে নিছি যাতে করে এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি হয়। আচ্ছা, এরপরে কাজ কি? আমরা এফ অফ এ বের করবো, এই দুটা সমান, তাহলে এই দুটো আমরা বের করি। কোথা থেকে বের করবো? এই যে 1 নং থেকে। এক্স এর জায়গায় এ বসাবো, এক্স এর জায়গায় বি বসাবো, বসাইলাম। এখন এই দুটা যদি সমান হয় তাহলে এই দুটার মানও সমান হবে, তাহলে এই দুটার মানকে আমরা সমান দেখাইলাম। সমান দেখাইয়া এখান থেকে এর মান বের করতে হবে, জাস্ট এটা মাথায় রাখতে হবে যে আমি এখানে এর মান বের করবো। ক্যালকুলেশন এগুলো কিন্তু অটোমেটিক্যালি হবে। তো এটা আপনার মুখস্থর বিষয় না, বা ক্যালকুলেশন আপনার আলাদাভাবে মনে রাখতে হবে না, আপনি পারবেন। তো যখন আপনি এর মান বের করতে যাবেন, তার মানে এ আলাদা করতে হবে, দুই পাশে এ আছে, তাহলে এগুলাকে এক পাশে নিবেন, নিয়ে এ কমন নিবেন। মাইনাস কমন নেওয়া না নেওয়া সমস্যা নাই, এটা পরে এমনিতেই হয়ে যাবে।
তো এখানে মাইনাসে এটা কমনের কারণ ছিল আমরা আমাদের সূত্রের যে প্যাটার্ন এটার সাথে মিলাই ফেলছি একবারে, যে বি মাইনাসে এফ অফ বি মাইনাস এফ অফ এ। তাহলে এই জন্য আমি এই যে এফ অফ এটাকে এই পাশে নিয়ে গেছি, এফ অফ বি মাইনাস এফ অফ এ হয়েছে। আর এটাকে তখন আবার এই পাশে নিতে হবে, তাহলে এ ইন্টু এ মাইনাস এ ইন্টু বি। তো এখানে আমার মনে হয় আর বলার দরকার নাই। এর মান বের করে এর মানটা এই যে ইচ্ছামূলক ধ্রুবক যে আমরা যে ফাংশনের মধ্যে বসাইছিলাম এখানে আমরা আবার বসাই দিব সমীকরণের মধ্যে, 1 নং সমীকরণে বসাই দিলে আমার সমীকরণটা আমরা পাইলাম। তো এই পর্যন্ত কাজ কিন্তু আমার খুব বেশি করি নাই। আমি একটা ফাংশন ধরছি যেখানে এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি ছিল, তাহলে ওই শর্তটা ব্যবহার করে ওই ফাংশনে এর মান বের করে বসাই দিছি, ফাংশনটা আমার কমপ্লিট হয়েছে। এই যে যেটা ছিল এটা কমপ্লিট হয়েছে। আচ্ছা, এখন রোলের উপপাদ্যের জন্য আমার সেকেন্ড ডেরিভেটিভ দরকার। এখন এইটাকে আমি অন্তরীকরণ করে দিছি এক্স এর সাপেক্ষে, ওটা একবারে লিখে দিছি এখানে, আপনারা তারা লিখতে পারেন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো সেইটা হচ্ছে এই যে এফ প্রাইম এক্স একবার অন্তরীকরণ করলে যেভাবে আমরা বুঝাই, তাহলে এটাকেও একবার অন্তরীকরণ হয়েছে এফ প্রাইম এক্স। এই অংশটাকে যখন অন্তরীকরণ করছি তখন এই যে এক্স, এই এক্স এর পরিবর্তে কোনো কিছু এখানে লেখা হয় না, ভ্যানিশ হয়ে গেছে। কেন হলো? কারণ এক্স এর অন্তরীকরণ 1। আর এর সাথে যে ধ্রুবক যেটু অংশটুকু আছে এই অংশটুকু যেমন আছে অমনই থেকে যাবে। তাহলে এই পর্যন্ত আমরা পেলাম। পাওয়ার পর এখন এ আর বি এর মধ্যে যে কোনো একটা র্যান্ডম ভ্যালু আমরা সি নিলাম, সি নিয়ে মান ওই মানটা আমরা এখানে বসাই দিলাম এক্স এর পরিবর্তে। বসাই দেওয়ার পর যেটা আসছে এটা আমরা রোলের উপপাদ্য থেকে ব্যবহার করব, ব্যবহার করলে আমাদের প্রমাণ চলে আসবে। তাহলে এইখানে সামান্য একটু কথা যেটা লেখা হয়েছে এটা মুখস্থ করার দরকার নাই, এমনি পারবেন। যে এফ অফ এক্স যে ফাংশনটা, এটা তো দুইটা বৈশিষ্ট্য আছেই আমাদের। উপপাদ্য যেটা উপপাদ্য কিন্তু এই যে এই দুইটা বৈশিষ্ট্য হোল্ড করে, হোল্ড করলে আমরা এটা পাই। তার মানে এই দুইটা বৈশিষ্ট্য আমার অলরেডি আছেই। তাহলে এফ অফ এক্স যে ফাংশনটা, এই ফাংশনটা বদ্ধ ব্যবধিতে, অবিচ্ছিন্ন, খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। এখন যেহেতু আমার ক্যাপিটাল এফ অফ এক্স ফাংশন যেটা আমরা ধরছি সহায়ক ফাংশন, এই সহায়ক ফাংশনটা তো এফ অফ এক্স এর উপর নির্ভরশীল। কাজে এই ফাংশনটারও বৈশিষ্ট্য ওই দুইটা আমরা ধরে নিতে পারি যে এই দুইটা বৈশিষ্ট্য তার মধ্যেও আছে। তাহলে এই যে এফ অফ এক্স ফাংশনটা বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। আরেকটা জিনিস তো আমরা ওই যে ধ্রুবকটা যখন ধরছি তখন ধরে নিছি যে এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি। তাহলে আমার তিনটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, যে তিনটা বৈশিষ্ট্য থাকলে রোলের উপপাদ্য আমরা প্রয়োগ করতে পারি। তাহলে রোলের উপপাদ্য অনুযায়ী কি হবে? এ প্রাইম সি ইকুয়ালস টু 0 হবে। তাহলে এ প্রাইম সি ইকুয়ালস টু 0, এ প্রাইম সি এর মান বসাইলাম, ওটা ইকুয়ালস টু 0। একটা অংশ রাইট সাইডে দিয়ে দিছি, দিয়ে আর গুণ করছি, প্রমাণ হয়ে গেছে। বুঝা গেছে? বুঝতে পারছেন এখন? এখনো কারো সমস্যা আছে কিনা? ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার মনে হয় ক্লাস শেষ করা যায় নাকি? জি স্যার।